কষ্ট করে এসেছেন সেজন্য কৃতজ্ঞতা আমি জানাচ্ছি। আজকের এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য হলো, আপনারা সবাই অবগত আছেন, আমরা কয়েক মাস আগেও আপনাদের সাথে একটা সংবাদ সম্মেলন করে আমরা বলেছিলাম যে 2023 সালের 26শে নভেম্বর এই নির্বাচনের অব্যবহিত পরেই মাননীয় রাষ্ট্রদূত যখন বললেন যে শেষ হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, আমি পরে আমাদের সাংবিধানিকভাবে মিটিং ডেকে আমাদের কাউন্সিল অফ ম্যানেজমেন্ট গঠন করব। কিন্তু সেটা না শুনে না মেনে আমাদের সাবেক সেক্রেটারি, আমাদের সম্মানিত দেলোয়ার হোসেন ভাই নিজেকে সেক্রেটারি ঘোষণা করলেন। আমি একটু অবাক হয়ে গেলাম। বাংলাদেশ সেন্টারের ব্যবস্থাপনা পরিষদ গঠন নিয়ে টালবাহানা ও মতানৈক্যের কারণে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে সে সম্পর্কে প্রতিষ্ঠানটির সকল সদস্য ও সেবা গ্রহণকারীদেরকে বিরাজমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করার লক্ষ্যে আজকের এই সংবাদ সম্মেলন। প্রেক্ষাপট: লন্ডনের নটিং হিল গেট এলাকায় অবস্থিত 24 ফ্রেমবিজ গার্ডেনের এই ভবনটিতে 1971 সালের 27শে ফেব্রুয়ারি বাংলাদেশের প্রথম দূতাবাস স্থাপন করা হয়। স্বাধীনতার পূর্বেই বিচারপতি আবু সাইদ চৌধুরী লন্ডনের 11 গোরিন স্ট্রিট এবং 24 ফ্রেমবিজ গার্ডেনের এই ভবন দ্বয় থেকেই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে পশ্চিমা বিশ্বের জনসমর্থন ও সহানুভূতি লাভের সচেষ্ট ছিলেন। স্বাধীনতা অর্জিত হবার পরে সম্ভবত 1974 সালে বাংলাদেশের এই দূতাবাস 28 কুইন্স গেটে স্থানান্তর হলে এই ভবনটিকে কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা করত জনকল্যাণ এবং সমাজ কল্যাণমূলক কমিউনিটি সেবামূলক কাজ চালু করা হয়। পরবর্তীকালে রাষ্ট্রপতি জেনারেল এরশাদ সাহেবের সদিচ্ছায় এবং বাংলাদেশ সরকারের অর্থানুকূল্যে এই ভবনটি ক্রয় করা হয় এবং বাংলাদেশ সরকারের আনুকূল্য এবং অন্তর্ভুক্তি জারি রাখার জন্য বিলেতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে পদাধিকার বলে এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসাবে রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই পদটি সাংবিধানিকভাবে সংরক্ষিতও করা হয়। ফলে এই ভবনটি বাংলাদেশ ও বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্যের মূর্ত প্রতীক হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। সঙ্গত কারণেই তাই প্রতিষ্ঠানটির মান মর্যাদা রক্ষা করা সকল বাঙালি এবং আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। বিশেষ করে আপনারা যাদের হাতে কলম রয়েছে, বাংলাদেশ সেন্টারের এই ঋত গৌরব ফিরিয়ে আনতে সেন্টারকে মর্যাদার আসনে পুনঃপ্রতিষ্ঠা করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অগ্রগণ্য এবং অপরিহার্য। আজ এই মহেন্দ্রক্ষণে স্মরণ করছি তাদের কথা, যাদের অক্লান্ত পরিশ্রম ও অর্থায়নে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। তাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন যে বিগত বার্ষিক সম্মেলনের অব্যবহিত পর থেকেই বাংলাদেশ সেন্টারের ব্যবস্থাপনা পরিষদ গঠন নিয়ে তুমুল বিতর্ক ও সংকট চলছে। মূল আলোচনায় যাওয়ার আগে তাই আসুন এক নজরে দেখে নেওয়া যাক সাংবিধানিকভাবে ব্যবস্থাপনা পরিষদ কিভাবে গঠিত হয় এবং হওয়া উচিত, আর বাস্তবে হচ্ছেটা কি। কাউন্সিল অফ ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা পরিষদ গঠন প্রক্রিয়া সংবিধানের 28 ধারা ও উপধারা সমূহ অনুযায়ী 2023 সালের নভেম্বর মাসের 26 তারিখ অনুষ্ঠিত নির্বাচনে সংবিধান অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির সদস্য নির্বাচন নিম্নরূপ হওয়া উচিত ছিল। যেমন প্রতিষ্ঠাতা সদস্য 10 জন, কর্পোরেট প্রতিষ্ঠাতা সদস্যের প্রতিনিধি 4 জন, স্থায়ী সদস্যদের প্রতিনিধি 20 জন, আজীবন সদস্য সাধারণ সদস্যদের যৌথভাবে প্রতিনিধি হবেন 15 জন। এভাবে হওয়া উচিত ছিল। সর্বমোট 49 জন সদস্য নিয়ে গঠিত হয় এই ব্যবস্থাপনা পরিষদ। মেজরিটি লাভের জন্য কমপক্ষে 25 জন সদস্যের সমর্থন প্রয়োজন হয়। প্রতিষ্ঠাতা সদস্য ও প্রতিষ্ঠাতা কর্পোরেট সদস্য 10 যোগ 4 মোট 14 জন সদস্যের সদস্যপদ সংবিধানের 5, 28, 37 থেকে 40 ধারা উপধারা অনুসারে আমৃত্যু সংরক্ষিত। মৃত্যু কিংবা 32 ধারায় কেউ অনুপযুক্ত না হওয়া পর্যন্ত ব্যবস্থাপনা পরিষদে তাদের পদ সাংবিধানিকভাবে সংরক্ষিত। উল্লেখ্য, চেয়ারম্যান পদ সংবিধানের 5 ও 44 ধারা 3 বাংলাদেশ হাই কমিশনের জন্য সংরক্ষিত। প্রতিষ্ঠাতা সদস্য ও প্রতিষ্ঠাতা কর্পোরেট সদস্য এই মোট 14 জন ছাড়া বাকি 35 জন সদস্যের মধ্যে 20 জন স্থায়ী সদস্য প্রতি 2 বছর অন্তর দ্বিবার্ষিক সাধারণ সভায় কেবলমাত্র স্থায়ী সদস্যদের বুথে 2 বছরের জন্য নির্বাচিত হবেন। বাকি 15 জন আজীবন সদস্য ও সাধারণ সদস্যের যৌথ প্রতিনিধি হিসাবে সংবিধানের 20, 28, 37 থেকে 40 ধারা ও উপধারায় নির্বাচিত হতে হবে এবং এইভাবে দ্বিবার্ষিক নির্বাচনেও নির্বাচিত হতে হবে। ব্যবস্থাপনা পরিষদের সভা আহ্বান ও পদ পদবি বিতরণ সংবিধানের 42 ধারার অধীনে চেয়ারপারসন ব্যবস্থাপনা পরিষদের সভা আহ্বান করতে পারেন।
ব্যবস্থাপনা পরিষদের অধিকাংশ সদস্যগণ ব্যবস্থাপনা পরিষদের সভা আহ্বান করতে পারেন। চেয়ারপারসন কিংবা অধিকাংশ সদস্যের পরামর্শে তার সাধারণ সম্পাদক ব্যবস্থাপনা পরিষদের সভা আহ্বান করতে পারেন। সেই সভায় ন্যূনতম উপস্থিতি সাপেক্ষে সংবিধানের 44 ধারা অনুসারে উপস্থিত সদস্যদের প্রদত্ত ভোটের ক্রমানুসারে 7 জন ভাইস চেয়ারম্যান, 1 জন সাধারণ সম্পাদক ও 3 জন যুগ্ম সম্পাদক, 1 জন প্রধান কোষাধ্যক্ষ ও 2 জন যুগ্ম কোষাধ্যক্ষ নির্বাচিত হবেন। সংবিধানের 45 ধারা উপধারায় কমিটি সমূহ গঠন করা, চেক স্বাক্ষরকারী নিযুক্তকরণ এবং নির্বাহী কমিটি গঠন। ক, উপকমিটি 1 থেকে 3 সদস্য বিশিষ্ট কমিটি, সেখানে অন্তত 1 জন সদস্য সরাসরি বাংলাদেশ হাইকমিশন থেকে হাইকমিশনার নিযুক্ত করবেন। খ, ন্যূনতম 2 জন বা ততোধিক জনকে চেক স্বাক্ষর সহ অর্থনৈতিক স্বার্থ ও লেনদেনের তদারকির দায়িত্ব প্রদান করা হবে। গ, একটি নির্বাহী কমিটি 7 জন সদস্য নিয়ে গঠিত হবে। পদাধিকার বলে চেয়ারপারসন, সিনিয়র ভাইস চেয়ারপারসন, সাধারণ সম্পাদক ও প্রধান কোষাধ্যক্ষ এই 4 জন নির্বাহী কমিটির সদস্য হবেন। বাকি 3 জন সদস্যকে ব্যবস্থাপনা পরিষদের প্রথম সভায় নির্বাচিত করা হবে। কমিটিতে সমন্বয়ক থাকবেন 1 জন, যার ভোটদানের ক্ষমতা থাকবে না, সাধারণত চিফ এক্সিকিউটিভ সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেন। নির্বাচন ও দ্বিবার্ষিক সাধারণ সভা। 26 নভেম্বর 2023 সালে বাংলাদেশ সেন্টারের ইতিহাসে সর্বপ্রথম গোপন ভোটে কেবলমাত্র স্থায়ী সদস্যদের ভোটে স্থায়ী সদস্যদের 18 জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন এবং লাইফ বা আজীবন সদস্য এবং সাধারণ সদস্যদের সম্মিলিত ভোটে 17 জন প্রতিনিধি কেবলমাত্র লাইফ সদস্যদের থেকে নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার ছিলেন সর্বজনাব আজিজ চৌধুরী, কাউন্সিলর শেরওয়ান চৌধুরী ও কমিশনার আবদালুল্লাহ। প্রতিনিধি নির্বাচন ও শুভঙ্করের ফাঁকি। বাংলাদেশ সেন্টারের সংবিধান অনুযায়ী 26 নভেম্বর 2023 সালে নির্বাচনে বিভিন্ন ক্যাটাগরির সদস্য প্রতিনিধি নিম্নরূপ নির্বাচন হওয়া উচিত ছিল। আমি যেটা বললাম যে যেটা উচিত ছিল 20 জন স্থায়ী প্রতিনিধি, 20 জন কেবলমাত্র স্থায়ী সদস্যদের ভোটে নির্বাচিত হতে হবে। লাইফ ও আজীবন সদস্যদের 2 গ্রুপ থেকে যৌথভাবে মোট 15 জন সদস্য সকল মেম্বারদের ভোটে নির্বাচিত হতে হবে। কিন্তু উদ্দেশ্য প্রণোদিত বুট টেম্পারিং বা বুট প্রকৌশল প্রয়োগ করে স্থায়ী সদস্যদের প্রতিনিধি 20 থেকে 18তে ভৌতিকভাবে নামিয়ে আনা হয়েছে। ফলে টেকনিক্যালি শাহানুর খান ও এহসানুল হককে পরাজিত করা হয়েছে। এইভাবে লাইফ ও জেনারেল মেম্বারদের মধ্যে অন্যায্যভাবে 2 জন বাড়িয়ে দিয়ে সেই সংখ্যা 15 থেকে 17তে উন্নীত করা হয়েছে বুট প্রকৌশল প্রক্রিয়ার মাধ্যমে। 4, অসাংবিধানিকভাবে গ্রিন ও রেড প্যানেল ব্যানারের অধীনে নির্বাচন করা হয়েছে, যা চ্যারিটি কমিশন ও বাংলাদেশ সেন্টার গভর্নিং দলিলের পরিপন্থী। কোম্পানি আইনে নির্বাচন সংক্রান্ত দলিল দস্তাবেজ যেমন হালনাগাদ ভোটার লিস্ট, মনোনয়নপত্র, নির্বাচনী ধারা উপধারা প্রভৃতি সেক্রেটারি সাহেব নির্বাচন কমিশনারকে আগেই প্রস্তুত করে দেওয়ার কথা। আমি প্রধান নির্বাচন কমিশনার জনাব আজিজ চৌধুরীর কাছে জিজ্ঞেস করে এর কোনো সদুত্তর পাইনি। দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে এজেন্ডা বহির্ভূতভাবে, যেটা আমি খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা, এখান থেকে আমাদের এই সমস্যা শুরু। দ্বিবার্ষিক সাধারণ সভা থেকে এজেন্ডা বহির্ভূতভাবে মাননীয় ডেপুটি হাই কমিশনারের আপত্তি সত্ত্বেও অসাংবিধানিকভাবে সাবেক সেক্রেটারিকে সেক্রেটারি ঘোষণা করেন। তার যুক্তি হলো তার দল লাল দল 1 জন প্রতিনিধি বেশি জিতেছে, তাই গণতান্ত্রিকভাবে যারা জয়ী হয় তারাই কমিটি গঠন করে। এই চর্চাই নাকি তারা সাবেক সেক্রেটারি দেলোয়ার হোসেন সাহেবদের চর্চিত প্রথা। কি ছেলেমি, কি হাস্যকর অনুযোগ! অথচ সাংবিধানিক বিধান হলো নির্বাচিত প্রতিনিধিরা ব্যবস্থাপনা পরিষদের প্রথম সভায় প্রতিষ্ঠাতা সদস্যদের 10 জন প্রতিনিধি ও প্রতিষ্ঠাতা কর্পোরেশন সদস্যদের 4 জন প্রতিনিধিদের সাথে যোগ দিয়ে মোট 49 জন সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা পরিষদের প্রথম সভায় সংবিধানের 44 ও 45 ধারা উপধারা সমূহের আওতায় সেক্রেটারি সহ সকল পদ পদবি নির্বাচন করবেন, নির্বাহী কমিটি সহ সকল উপকমিটি গঠন করবেন। তাই প্রথা পালনের নামে সেক্রেটারি ঘোষণার এই পার্বণ, এই মহড়া মহরত শুধু হাস্যকরই নয়, এই প্রথা প্রাগৈতিহাসিক, অনৈতিক, অসাংবিধানিক। ফলে এই নির্বাচন বাতিলযোগ্য। নির্বাচন পরবর্তী ঘটনাপঞ্জি। নির্বাচনের অব্যবহিত পরেই আমি উপরোক্ত বিষয়ের আলোকে 2রা ডিসেম্বর, মাত্র 1 সপ্তাহ পরেই 23 সালে বাংলাদেশ সেন্টারের চেয়ারপারসন ও বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূতকে একটি লিখিত অভিযোগ প্রেরণ করি। নির্বাচন কমিশনকে যোগাযোগ করি। প্রধান নির্বাচন কমিশনার জনাব আজিজ চৌধুরী অসুস্থ আছেন বলে আমাকে জানালেন, কিন্তু অপরাপর সদস্য যেমন শেরওয়ান চৌধুরী ও কাউন্সিলর জনাব আবদালুল্লাহর সাথে প্রকৃতপক্ষে যোগাযোগের চেষ্টা করে সফল হয়নি। অফিসিয়ালি আনঅফিসিয়ালি আমাদের কমিটি মেম্বারদের মাধ্যমে চেষ্টা করেও
আমরা এই যে গভর্নিং কমিটি গঠনের যে বিতর্ক, এই যে সংকট সৃষ্টি হয়েছে, আমরা সেটা সমাধান করতে পারি নাই। আমাদের মাননীয় রাষ্ট্রদূত, হাই কমিশনার, আমাদের অনেক কমিউনিটি মেম্বার, আপনারা চাইলে আমি তাদের নামও বলতে পারি, হেলাল খান, নবাবউদ্দিন, ইদানিং জড়িত হয়েছেন, মাহে ফেরদৌস খলিল, সবাই আমরা চেষ্টা করেছি, কিন্তু আমরা কোনো ব্রেক থ্রু আমরা করতে পারছি না। এটা হলো একটা সমস্যা। ইতিমধ্যেই আমাদের 2 বছরের মধ্যে 12 মাসের উপরে চলে গেছে। আমরা অ্যাকাউন্টস পাচ্ছি না, হিসেব নিকেশ পাচ্ছি না, ভবনে প্রবেশ করা যাচ্ছে না, কারণ ঐতিহাসিকভাবে তারা চাবি ইনহেরিটেন্স করতেন, ঐতিহাসিকভাবে তাদের হাতে আপনার অ্যাকাউন্ট ছিল, এবং এই ভবনে তাদের ওই তালা চাবি তাদের হাতে, কেউ সেখানে প্রবেশাধিকার নাই। যিনি অফিসার, চিফ এক্সিকিউটিভ অফিসারকে জোর করে সেখান থেকে বের করে দিয়ে ওনার অফিসে তালাবদ্ধ করে রাখা হয়েছে, ফলে আমাদের সার্ভিস ইউজাররা কোনো সার্ভিস পাচ্ছেন না। এসব কিছুই আমাদের মাননীয় রাষ্ট্রদূত তারা অবহিত আছেন, পুলিশ কমিশনাররা অবহিত আছেন। পুলিশকে আমরা চিঠি দিই, পুলিশের চিঠি পেয়ে তারা একবার চাবি ফেরত দিয়ে আবার গিয়ে চাবি চেঞ্জ করে নতুন চাবি তারা দিয়ে বন্ধ করে ফেলেছে। তো এইসব কিছু, তাছাড়া সিসিটিভি ক্যামেরা বসিয়ে হাতের মোবাইলে সেটাকে মনিটরিং করা হচ্ছে, যেগুলো আমরা মনে করি অমানবিক, অনৈতিক, এবং সেটা সিকিউরিটির দৃষ্টিকোণ থেকে একটা পাবলিক সেন্টারে কতটুকু বৈধ সেটা আমি শিওর না, তারপরেও সেটা আপনাদেরকে আমি বললাম। এইসব কিছুই মাননীয় রাষ্ট্রদূতের জানা আছে। তো এই বিষয়গুলা সমাধানের অনেক চেষ্টা করা হয়েছে এবং এখনো চলছে, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত এবং আমাদের পক্ষ থেকে আমরা বলতে চাই যে আপনাদের মাধ্যমে আমাদের সদস্য যারা আছেন, বাংলাদেশি কমিউনিটি যারা আছেন, তাদের সকলকে আমরা একটাই মেসেজ দিতে চাই। বাংলাদেশ সেন্টার বাংলাদেশি জনগণের, বাংলাদেশ সেন্টার যারা মেম্বার তাদের, বাংলাদেশ সেন্টার যারা সার্ভিস ইউজার তাদের, এবং এটা একটি ঐতিহাসিক সেন্টার, সেটাকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। অবশ্যই দ্বিমত বহুমত থাকতে পারে, এই মেসেজটা আমরা পাঠাতে চাই। আমরা বসে একটা অ্যামিকেবল সলিউশন যদি না করি, আমাদের মতানৈক্য যদি আমরা নিরসন করতে না পারি আমরা বসে, তাহলে তো কোনোভাবেই আমরা এর সমাধানে পৌঁছতে পারবো না। তাহলে তো কোনোভাবেই যারা সার্ভিস ইউজার তারা সার্ভিস পাবেন না। এর একটা সমাধান হওয়া দরকার। আমরা বহুবার বলেছি, আমরা একদম মুক্ত মনে আছি। আমরা হাই কমিশনারকে বলেছি, কমিটির লিডারদেরকে বলেছি, মীমাংসায় যখন আমরা আসবো, যারাই আসবো, আমাদের সবাইকে এটা মেনে আসতে হবে যে মীমাংসা মধ্যস্থতাকারীরা যা বলবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে। বিচার মানে থালগা সামান, এভাবে বিচার হয় না, এভাবে সমস্যার সমাধান হয় না। আমরা যারা সমাধানের জন্য বলবো আসবো, আমাদেরকে মুক্ত মনে আসতে হবে। বাংলাদেশ সেন্টারের সাথে, বাংলাদেশি কমিউনিটির সাথে, বাংলাদেশি জনগোষ্ঠীর সাথে, সার্ভিস ইউজারদের সাথে আমাদেরকে সেটা মেনে নিতে হবে। যদি তা না করি তাহলে তো আমরা সমস্যার সমাধানে দিতে পারছি না। এটা হলো একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু হলো, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের এই যে কমিটি, পাল্টা কমিটি, এই সব কিছু জানার পর চ্যারিটি কমিশন থেকে চিঠি দেওয়া হয়েছে যে আপনারা এটা সমাধান করেন। চ্যারিটি কমিশন বলছে যে আমাদের অনুমান সেখানে কোনো বৈধ কমিটি এখন আর নাই। তো আপনারা যারা ট্রাস্টি আছেন, আপনারা এটা সমাধান করেন বলে তারা চিঠি দিয়েছে। সেই চিঠিতেও উল্লেখ করা আছে যে সংবিধান মতো যে মিডিয়েশন করে আপনারা সেটাকে শেষ করেন। আমরা লিগালি সে চিঠিও দিয়েছি। তো এটা এখন প্রক্রিয়াধীন আছে। আর চ্যারিটি কমিশন সবাইকে চিঠি দিয়েছে, ট্রাস্টিদেরকে। আমরা সেই মোতাবেক ট্রাস্টিদের মাধ্যমেই অ্যামিকেবলি, যেটা একটু আগেই বললাম, আমরা সমাধানটাকে পছন্দ করি এবং সেটাই হলো উত্তম সমাধান। সেই জন্য আমাদের দুই পক্ষকে বসতে হবে বিনা শর্তে, এবং আমরা এই মধ্যস্থতাকারীরা যে শর্ত দিবেন বাংলাদেশ সেন্টারের সাথে, আমাদের বাংলাদেশি জনগোষ্ঠীর সাথে, সার্ভিস ইউজারদের সাথে, সেটা আমরা মেনে নিব। ফাইনালি, বিভিন্ন সময় বিভিন্ন মিটিং, এজিএম, ইজিএম, এগুলা আমাদের কাছে চিঠি আসে। সাম্প্রতিক কিছু কিছু মিটিং, এজিএম, ইজিএম সহ আমরা চিঠি পেয়েছি, আমিও পেয়েছি। কিন্তু কমিটির সেক্রেটারি হিসাবে, ম্যানেজমেন্ট কমিটির ট্রাস্টি হিসাবে, ডাইরেক্টর হিসাবে আমি পরিষ্কার ভাষায় আমাদের যারা মেম্বারশিপ আছেন, 500 মেম্বার, হয়তো একটু কম বেশি হবে, সবার কাছে একটা মেসেজ দিতে চাই যে বাংলাদেশ সেন্টারে ম্যানেজমেন্ট নিয়ে সংকট চলছে। এককভাবে কোনো কমিটি সেখানে কাজ করে যাচ্ছে না, দুটো কমিটি অবশ্যই কাজ করে যাচ্ছে, সেটা আমি লুকাবো না। আমি গত মিটিংয়েও বলেছি, আমি আবারও বললাম। তাই কোনো মিটিংই বাংলাদেশ সেন্টারকে প্রতিনিধিত্ব করে বলে আমি মনে করি না, এবং সেই মিটিংয়ে যাওয়া না যাওয়া সম্পূর্ণই আপনাদের দায়িত্ব। কিন্তু বাংলাদেশ সেন্টার একজন ট্রাস্টি হিসাবে বর্তমান সংকটের আলোকে, চ্যারিটি কমিশনের চিঠির আলোকে আমি বলতে চাই যে আমরা সবাই মিলে যদি যৌথভাবে সিদ্ধান্ত না নিয়ে
সবাই মিলে যদি ঐক্যমতের ভিত্তিতে আমরা কোনো এজিএম না করি, তাহলে যে সংকট সেই সংকট তো থেমেই রয়ে যাবে। আমাদের সংকট সমাধানের জন্য কাজ করা উচিত, আমাদেরকে সংকট বাড়ানোর জন্য কাজ করা উচিত না। আর কোনো মিটিং এর আমি বিপক্ষে নই, কোনো মিটিং এর আমি সপক্ষেও নই, যদি সেটা সর্বজন সম্মত না হয়। আপনাদের মাধ্যমে আমাদের কমিউনিটিকে, আমাদের সার্ভিস ইউজারদেরকে আমি শুধু এই মেসেজটুকু দিতে চাই যে যারাই মিটিং ডেকেছেন বা ডাকছেন, এটা কোনো সর্বসম্মত ম্যানেজমেন্ট কমিটির এবং ট্রাস্টিদের দ্বারা সমর্থিত হয়। আপনি কোন মিটিংয়ে যাবেন, কোন মিটিংয়ে যাবেন না, সেটা সম্পূর্ণই নির্ভর করে আপনার ইচ্ছার অধীন। আমার দায়িত্ব আপনাকে মেসেজ পাঠানো, আমি সম্মানিত সাংবাদিক ভাইদের মাধ্যমে সেই মেসেজটা পাঠাতে চাই। আর সবচেয়ে যে বড় মেসেজটা পাঠাতে চাই, সেটা প্রথমেও বলেছি, এখনো বললাম, যে একটাই আমাদের উদ্দেশ্য, বাংলাদেশ সেন্টার হলো বাঙালির জাতীয় সম্পদ। আমরা যারা বাংলাদেশি জনগোষ্ঠী সর্বস্তরে যারা মেম্বারের বাইরে আছি, এটা আমাদের একটা জাতীয় সম্পদ। আমরা যারা ম্যানেজমেন্ট কমিটিতে নির্বাচিত হয়ে এসেছি, আমাদের মতানৈক্যের কারণে এই জাতীয় সম্পদের কোনো ক্ষতি হোক, সেটা আমরা মেনে নিতে পারি না। সেজন্য আপনারা সাংবাদিকরা, আমরা যারা আছি ট্রাস্টি, সাধারণ মেম্বার যারা আছেন, সাবজেক্ট সার্ভিস ইউজার যারা আছেন, আমরা সবাই মিলে আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং আপনাদের মাধ্যমে আমি চাই ইনভেস্টিগেটরি সাংবাদিকতার মাধ্যমে জনমত গড়ে তুলুন, এবং আমরা যাতে একটা সমাধানের লক্ষ্যে সবাই একসাথে মিলে কাজ করতে পারি, সেই লক্ষ্যটা, সেই বিষয়টা সবাইকে জানার জন্যই আজকে আমাদের এই মিটিং। সংবিধান অনুযায়ী কয়েক ক্যাটাগরির মেম্বারশিপ আছে। আমি তো আগেই বলছি, যারা প্রতিষ্ঠাতা মেম্বার এবং কর্পোরেট মেম্বার, এরা মৃত্যু না হওয়া পর্যন্ত এরা ওই কমিটিতে আছেন। বাকি যারা 49 পিপলের মধ্যে আসবেন, তাদের মধ্যে দুইটা গ্রুপ। একটা হলো পার্মানেন্ট মেম্বার, যারা তাদের থেকে নির্বাচিত হয়ে আসবেন 20 জন, এবং তারা প্রতি 2 বছর অন্তর নির্বাচিত হবেন। আর আরেকটা গ্রুপ যারা আছে, তারা আসবেন জেনারেল মেম্বার এবং লাইফ মেম্বার থেকে। 15 জন হওয়ার কথা, আমি তো বলেছি তারা ট্যাম্পারিং এর মাধ্যমে 17 জন করেছে। এই 15 জন দুই গ্রুপ থেকে যারা আসবেন, সংবিধানের 37 থেকে 40 দ্বারায় আপনারা দেখবেন যে তারা 1 বছরের জন্য নির্বাচিত হন, এবং প্রতি বছর এজিএমে তাদেরকে পদত্যাগ করে আবার নির্বাচিত হতে হয়। সেজন্য এখন আমি বলবো যে যারা সেখান থেকে নির্বাচিত হয়েছেন, আসলে তো তাদের, আমরা গত অক্টোবর মাসে এজিএম করেছি, আমরা নতুন কমিটি করে ফেলছি, এদের তো কোনো বৈধতা নাই, সে এজিএমে তো তারা নির্বাচিত হয়নি। তারপরেও আমি বলছি, এগুলো হলো টেকনিক্যালিটি, এগুলো হলো আপনার সাংবিধানিক বিষয়। সবকিছুর উপরে বাংলাদেশ, এবং সবকিছুর সমাধান টেবিলেই হয়, আলোচনায় হয়, ডায়লগে হয়। সবকিছু তো আর এভাবে হয় না যে আমি এটা ধরেছি এটা ছাড়বো না, আপনি এটা ধরেছেন এটা ছাড়বেন না, তাহলে তো হবে না। বাংলাদেশ সেন্টারের স্বার্থে, বাংলাদেশি জনগোষ্ঠীর স্বার্থে, আমাদের সকলের স্বার্থে আমাদেরকে একটা অ্যামিকেবল সলিউশনে আসতে হবে, এবং সেই সলিউশনটা, সেই বিষয়টা আপনাদের মাধ্যমেই আমাদের মেম্বারদেরকে জানাতে হবে। আমি তো গোড়াতেই বলেছি, 1971 সালে আমরা স্বাধীন হই আপনার 16ই ডিসেম্বর, কিন্তু এখানে এমবিসি খোলা হয়েছে, আপনারা দেখুন প্রথম লাইনে আছে 71 সালের অগাস্ট মাসের 27 তারিখে। মানে আমরা আমাদের স্বাধীনতার আগেই সেখানে বিশ্বের প্রথম এমবেসি, ভারতের পরেই বহির্বিশ্বের প্রথম এমবেসি। তো এই বিল্ডিংটা আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে কতটুকু সংযুক্ত, একটু আপনারা চিন্তা করেন। তাছাড়া এই বিল্ডিংটা কেনা হয়েছে বাংলাদেশ গভর্নমেন্টের পয়সায়, মানে আমাদের সরকারি কোষাগার থেকে পয়সা এনে কেনা হয়েছে। তো এটা আমাদের জাতীয় সম্পদ, এটা যেন আমরা না বলে না যাই। সমস্ত নেগোসিয়েশনের মূল হলো যে আমাদের জাতীয় সম্পদ, আমাদের কমন ইন্টারেস্ট। আইন বলছে যে আপনার সংবিধানে কি লেখা আছে সেটা আপনাকে প্রথমে দেখতে হবে। তো আমাদের সংবিধানে লেখা আছে, কোনো ডিসপুট হলে সেটাকে আপনার এই যে আপনার মিডিয়েশনের মাধ্যমে শেষ করতে হবে। মিডিয়েশনের একটা গাইডলাইন আছে, সেভাবে আপনাকে যেতে হবে। তো মিডিয়েশন, আমরা সেই প্রক্রিয়ার মধ্যে আছি, কিন্তু মিডিয়েশনের এই বিষয়টাও আপনাদেরকে আমার বলা উচিত। মিডিয়েশনের 3টা পর্যায় আছে। একটা হলো আমরা আলোচনা করে শেষ করলাম, শেষ হয়ে গেল। আরেকটা হলো আমরা সলিসিটার দিয়ে নোটিশ দিলাম, তো এখন আমরা দুই পক্ষ, তাদের সলিসিটার যদি সেটাকে অ্যাকসেপ্ট করে, সেটা মিডিয়েশনে যাবে। এখন তারা আলাদাভাবে দুই গ্রুপকে ইন্টারভিউ করবে, করে যদি দুই গ্রুপ আমরা সমঝোতায় আসতে পারি, সেটা সমাধান হয়ে গেল। কিন্তু মিডিয়েশনের পরেও যদি একটা গ্রুপ না মানে, তখন আপনাকে কোর্টে যেতে হবে। সেটা হলো 3য় পর্যায়ে। তো মিডিয়েশনটা এক্সস্ট না করে কোর্টে যাওয়ার কোনো বিধান নাই। আমরা মিডিয়েশনের পর্যায়ে আছি, আমাদের সলিসিটার দিয়ে আমরা তাদেরকে লিখেছি, তাদের সলিসিটার অ্যাকসেপ্ট করেছে, এবং সলিসিটার বলেছে যে লেটস স্টার্ট। সাইদ ভাই, ওনার একটা প্রশ্ন ছিল, দায়িত্ব নিয়েছে
জানিয়েছেন, আমরা চিঠি দিয়েছিলাম যে ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে আপনার সাথে আমরা ইন্ট্রোডাক্টরি মিটিং করতে চাই। আমাদেরকে কালকে সময় দেওয়া হয়েছিল, প্রায় ঘন্টাখানেক 1.5 ঘন্টার মতো আমরা ওনার সাথে কথা বলেছি। উনি মানে শুনেছেন, খুব মনোযোগ দিয়ে শুনেছেন। আমার কাছে মনে হয়েছে যে শি ইজ ভেরি ডাউন টু আর্থ, এবং আমার কাছে সবচেয়ে যেটা বেশি মনে হয়েছে যে খুব আগ্রহের সাথে শুনেছেন এবং বলেছেন যে আসলে আমাদের সবকিছুই করা দরকার এই ডিসপুটটা নিরসনের জন্য, আমি চেষ্টা করে যাব। তো আপনাদের কি সাজেশন? উনি আমাদের সাজেশন চাইলেন। আমরা বললাম সাজেশন একটাই, আমাদের পক্ষ থেকে কোনো শর্ত সাপেক্ষ এগুলা কোনো কিছু নাই, একটাই কথা, সংবিধানে যেভাবে বলা হয়েছে 44 ধারায়, সেই 44 ধারায় আপনি মিটিং কল করবেন। সেই মিটিংয়ে আমরা সবাই নোটিশ পাবো, সেখানে যারা উপস্থিত হবে তারা সাংবিধানিকভাবে কমিটি গঠন করবে। কারণ বাইপাস কর্নার কাট যদি করি তাহলে তো এখানে এই ফাইটের আর কোনো, উনি সেটাকে গ্রহণ করেছেন। বললেন যে আপনাদের কথা শুনলাম, আপনারা তো একটা পক্ষ, আমি অন্য পক্ষের কথাও শুনবো, দুই পক্ষের কথা শুনে আমি চেষ্টা করবো কিভাবে, এটা একটা গুড সাইন। সাইদ ভাই, ছোট দুটা প্রশ্ন। প্রথমত, ভেরি রিসেন্টলি আপনারা একটা নেগোসিয়েশনে বসেছিলেন, সম্ভবত চ্যানেলের এটার রেজাল্ট। আচ্ছা, আমাদের হেলাল খান সাহেব আপনারা তো সবাই চিনেন, খুব সম্মানিত একজন মানুষ। নবাবকেও আপনারা চিনেন, আমি আর তো বন্ধু মানুষ। নবাব এবং মাহিফিরদৌস চলে এই উদ্যোগটা নিয়েছিলেন মূলত হেলাল খান সাহেব, এবং তিনি নবাবের সাথে এবং মাহিফিরদৌস জলি সাহেবের সাথে আপনার যোগাযোগ করে একটা মিটিং এর ব্যবস্থা করলেন। সেটা হলো আপনার নভেম্বর মাসের 17 তারিখে। তো পরে আপনার মিটিং এর আগের দিন হঠাৎ করে আমাদের দেলোয়ার সাহেব জানালেন যে মিটিং 17 কি 16 ভাবে আর কি আপনার তারিখটা ছিল, ওই এক্স্যাক্টলি তারিখটা আমার এখন আছে। হঠাৎ করে মিটিং এর ঠিক আগের দিন বা পরের দিন, তো উনি 2 দিন আগে উনি বললেন যে একটা অসুবিধা তো আমাদের আছেই, থাকতে পারে। তো উনার অসুবিধার জন্য মিটিংটা ডেটা করা হলো না। আমাকে হেলাল ভাই, আমি তখন টিকিট করে বাংলাদেশে যাচ্ছি, কারণ ওটা আমার আগে থেকে নির্ধারিত করা। তো হেলাল ভাই বললেন শহীদ ভাই কি করেন? আমি বললাম একটা কাজ করে, আমি 20 তারিখ পর্যন্ত আপনাদেরকে সময় দিতে পারবো, যদি 20 তারিখের ভিতরে করতে পারেন করলাম, না হলে আমাদের ট্রেজারার সাহেব একটু লক্ষ্য করেন যে উনি মিটিংটাতে যাবেন গিয়ে আপনাদের সাথে। তো ওরা বললেন না, আপনাকেই থাকতে হবে। আমি বললাম ঠিক আছে, আমাকে যদি থাকতে হয় তা আমি 3 সপ্তাহ বাংলাদেশ ঘুরে আসার পরে আপনাদের সাথে বসবো। আসলাম বাংলাদেশের থেকে, তারপরে জলি সাহেব চলে গেলেন দেশে, নওয়াব সাহেব চলে গেলেন আমেরিকাতে। তো সবাই আসার পরে দেলোয়ার সাহেবেরও আপনার সময়ের অভাব ছিল, তো সবাই মিলে যখন আমরা এক জায়গাতে আসলাম, সেটা হলো গত মাসের 8 তারিখে। গত মাসের 8 তারিখে চ্যানেল এসে আমরা বসলাম। সেই চ্যানেল এস এর মিটিং এ আমরা বসে যে বিষয়টা আমরা সবাই একমত যে আমরা এই বিষয়টা নিয়ে আমরা এই যে যেভাবে বললাম, কিন্তু অসুবিধা হলো দেলোয়ার সাহেব এবং আমাদের তফজ্জল সাহেব বললেন যে মুহিবুর রহমান সাহেবের মেম্বারশিপ নাকি তারা বাতিল করে ফেলছেন। তাই বললাম কিভাবে আপনারা মেম্বারশিপ বাতিল করলেন? বললেন যে আমরা সিদ্ধান্ত নিলাম। আমি বললাম আপনাদের তো সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নাই। জলিল সাহেব বলেন যে শহীদ ভাই, তো তারা তো একটা মিটিং করে 120 জন লোকের সম্মতি নিয়ে ওনার একটা ইনসিডেন্টের কারণে ওনার মেম্বারশিপ বাতিল হয়ে গেছে। তাই আমি বললাম 200 লোকের সিদ্ধান্ত নিয়ে আমরা তারা অবৈধ কমিটি, তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, যত সিদ্ধান্ত আগে এবং পরে নেবে সব সিদ্ধান্ত অবৈধ। তো তাদের থেকে তো অনেক বেশি লোক দিয়ে আমি সিদ্ধান্ত নিয়ে রেখে দিচ্ছি আগের থেকেই, তাদের তো কোনো ক্ষমতা নাই। তাছাড়া তারা 1 বছরের জন্য ইলেক্টেড হয়েছিলেন, তো তাদের তো এখন 1 বছর পার হয়ে গেছে, তারা তো ইলেক্টেড মেম্বার না, বেআইনি ভাবে এরা কিভাবে সিদ্ধান্ত নেবে? তাছাড়া সিদ্ধান্ত নেওয়া সাংবিধানিক প্রক্রিয়াও সেখানে মানা হয় নাই, তো এটা তো অবৈধ একটা সিদ্ধান্ত। তো এরা আর কিছু বললেন না। তো আমাকে বললেন মুহিব সাহেবকে ছাড়া যদি নেগোসিয়েশন মিটিং এ আমাদের ওই 49 পিপলের, আমি বললাম তাহলে তো একজন 49 থেকে একজন বাদ পড়ে গেল, তাহলে তো সাংবিধানিক মিটিং হয় না। আর মুহিব সাহেব নির্বাচিত এবং আমাদের লিডার, এবং বাংলাদেশ সেন্টারের বর্তমান যে ডিলাপিটেশন থেকে যিনি রক্ষা করেছেন, সেন্টারটাকে নিয়ে যাওয়ার হাত থেকে যিনি রক্ষা করেছেন মুহিব সাহেব, সেটা আমি ওনার প্রশংসার জন্য আসি নাই এখানে। আমি বললাম যে প্রথমত আপনাদের সে পাওয়ার নাই, আমরা রিভুক করে রেখে দিয়েছি আপনাদের পাওয়ার। দ্বিতীয়ত তার সিদ্ধান্ত যদি ইলিগ্যাল হয় সেটা মানতে বাধ্যতামূলক না। আমি বললাম ভাই মিডিয়েশনের জন্য এসেছি, মিডিয়েশন করতে হলে সবাই বসি, শর্ত দিয়ে মিডিয়েশন হয় না। আর আপনি শর্ত দিবেন, আপনার তো সে ক্ষমতার বাইরে শর্ত দিলে তো সেটা হবে না। বললাম মিডিয়েশনের জন্য এসেছিলাম, ভাবছিলাম কিছু বলতে হবে না, কিন্তু আপনারা আমাকে বলতে বাধ্য করলেন। তো দেলোয়ার সাহেব বললেন না, যদি মহিব সাহেবকে নিয়ে বসতে হয় আমার কমিটির সাথে আলাপ করে আমি জানাবো। তো দলিল সাহেব বললেন ঠিক আছে, আপনারা আলাপ করে জানাবেন আমাকে। তো চলে গেল আপনার 3 সপ্তাহ। গত পরশু আমি একটা ইমেল পাঠালাম যে আপনাদের সাথে একটা আলোচনা হয়েছিল, আপনারা বললেন জানাবেন, তো জানানো তো হলো না।
তো জলিল সাহেব একটা ভয়েস মেসেজ দিয়েছেন। উনি বলছেন যে আমার মনে হয় এটা সমাধান সম্ভব না, আমার যদি একটু বেশ কম হয় কথা হতে পারে, কিন্তু আমি সামারিটা বলছি, আমার মনে হয় এটা সম্ভব না। আপনারা এই প্রক্রিয়া থেকে আমি আমাকে উইথড্র করলাম, আর আপনারা যারাই কমিউনিটির ক্ষতি করবেন তাদের সম্পর্কে আমরা ভবিষ্যতে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এটা দলিল সাহেবের কাছ থেকে মেসেজ আসলো। আর হেলাল সাহেব পরের দিন দেখলাম উনি লিখেছেন, না 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 না, প্রক্রিয়া শেষ হয়নি, আমি চেষ্টায় আছি এখনো। এই হলো আপনার একটা প্রসেস। আর আপনি যেহেতু প্রশ্ন করলেন, আরো দুইটা এভাবে হয়েছে। ওই শেষ পর্যন্ত এসে একটা কথা দিয়ে আটকে যায় যে মুহিব সাহেব কমিটিতে আসলে আমরা সেটা মানব না। আর মুহিব সাহেব নির্বাচিত একজন প্রতিনিধি, তাকে ছাড়া তো সেখানে মীমাংসাও হবে না। সেই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে আইনে জুরিডিকশন একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট জাস্টিস কাম উইথ এ ফেয়ার হ্যান্ড, নট উইথ এ হ্যান্ড উইথ এ ব্লাড।